হ্যালো, স্বাগতম সবাইকে। আজকে ছুটির দিনে আমার এই ভিডিওতে থাকছে আমি আমার ছুটির দিন কিভাবে স্পেন্ড করি আর কোথায় গিয়েছি, কি খেয়েছি না খেয়েছি, কি দেখলাম, সব কিছুই আমার সাথে দেখুন। তো সাথে থাকুন, ভিডিওটা দেখুন। যদি ভালো লাগে সাবস্ক্রাইব করুন, লাইক করুন, কমেন্ট করুন। আমাকে টিপস দিতে পারেন, যেহেতু আমি নতুন একটা ইউজার, সেক্ষেত্রে টিপস দিতে পারেন। আমাকে সাবস্ক্রাইব করতে পারেন, আমাকে সাপোর্ট করতে পারেন। তো শুরুতে আমাদের গাড়ি চলে আসে। আজকে বেরোনোর জন্য গাড়িতে উঠি। তো প্রথমে আমাদের যাত্রা ছিল নীলক্ষেতে বইয়ের দোকানে। কিছু বই কেনার ছিল, তাই সোজাসুজি কাউরান বাজার থেকে আমি চলে যাই নীলক্ষেতে বইয়ের দোকানে। তো যেতে যেতে কিছু ক্লিপস নিচ্ছিলাম, যেহেতু শুক্রবার ছিল, সকালের দিক ছিল, রাস্তা মোটামুটি ফাঁকাই ছিল। তো যেতে অবশ্য খুব একটা কষ্ট হয়নি, সময়ও লাগেনি, খুব তাড়াতাড়ি অল্প সময়ের মধ্যে আমি নীলক্ষেতে পৌঁছে যাই। যদিও এই ভিডিওটা একটু লং, তার জন্য একটু সময় লাগছে, বাট যেতে কিন্তু অতটা সময় লাগেনি। তো যেতে যেতে আশপাশটা আমি ভিডিও করছিলাম, সুন্দর লাগছিল। একটা রোদ উজ্জ্বল একটা দিন ছিল, তো আশপাশটা সুন্দর লাগছিল। তো যেতে যেতে পৌঁছে গেলাম নীলক্ষেতে। গিয়ে দেখি নীলক্ষেত অলওয়েজ লাইক বইয়ের এত সমাগম যে কোনটা ছেড়ে কোনটা দেখব, এটা ভাবতে ভাবতে অর্ধেকটা সময় চলে যায়। আর এত গোলক ধাঁধা, লাইক এদিকে গলি ওদিকে গলি। সো আসলে যে দোকানটা খুঁজবো সেটা খুঁজতে খুঁজতে হয়তো অনেকটা সময় চলে যায়, আর এত মানুষ ছিল। তারপর নীলক্ষেত থেকে বই কেনার পর চলে গেলাম মতিঝিলে খলিলের হোটেল নামে একটা রেস্টুরেন্টে, যেটা বাংলার ঐতিহ্যবাহী। আর এখানকার স্পেশালিটিস লাল ভুনা, যেখানে সবাই কালো ভুনা মাংস সেল করে, উনি বিক্রি করে লাল ভুনা। সো তড়িঘড়ি করে এক কাপ কফি খেয়ে লাল ভুনা অর্ডার করলাম দুপুরের লাঞ্চের জন্য। তো ওখানে অনেক ভর্তা ছিল। সো ওটা খাওয়ার পর আমি তো কিছুক্ষণ রেস্ট করার পর আবার চলে যাই, যেহেতু আমাদের আজকে ঘোরার প্ল্যান ছিল। সো আমাদের প্ল্যান ছিল রোজ গার্ডেনে, যেটা টিকাতলিতে অবস্থিত। এটি আসলে রোজ গার্ডেন যেটা আছে, সেটা আগে রোজ গার্ডেন প্রাসাদ ছিল, পরে সংক্ষেপে রোজ গার্ডেন করা হয়। তো যেতে টিকিট কিনতে হয় 30 টাকা দিয়ে, টিকিট ছাড়া প্রবেশ নিষেধ। তো অনেকক্ষণ দাঁড়ায় থাকার পর টিকিট নিলাম। টিকিট নেওয়ার পর সেখানে একটা সিকিউরিটি বা লোক ছিল, যেটা গেটের ভিতরে বসে থাকে। তাকে টিকিটটা দিয়ে ঢুকতেই দেখি এখানে একটা গ্রিক দেবী, যেটা আমাকে আসলে অনেক এক প্রকার মোহিত করে, কারণ এটার স্ট্রাকচার বা এটার যেটা ছিল, এটা এত স্মুথ আর এত সুন্দর ছিল। সো ভবনের সামনে কিন্তু বিশাল একটা পুকুর ছিল, যেটা খুব সুন্দর করে দেখা যাচ্ছিল, যেটার আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে প্রতিচ্ছবি পুকুরের মধ্যে পড়ছিল। সো আমি ক্লিপস নিচ্ছিলাম, কারণ আমার কাছে অনেক ভালো লাগছিল। সো আমি কিন্তু যাওয়ার সাথে সাথে ওই পারে চলে যাই, যাতে আমার ভিউটা খুব সুন্দর আসে। তো রোজ গার্ডেনে যদি আমি ইতিহাস বলি, এটা এটার তৈরি ছিল ঋষিকেশ দাস নামের একজন ব্রিটিশ আমলের নব্যধনী ব্যবসায়ী। তবে সাধারণত পরিবার থেকে উঠে আসার কারণে ঢাকার খানদানি পরিবারগুলো তেমন তাকে খুব একটা পাত্তা দিত না। সো এই অপমানের জোরে সে এই রোজ গার্ডেন প্যালেসটি তৈরি করার সিদ্ধান্ত নেয়। তো সিদ্ধান্ত অনুযায়ী 1931 সালে পুরান ঢাকার ঋষিকেশ দাস রোডে এই বাগান বাড়িটি তিনি তৈরি করে। বাগানে প্রচুর গোলাপ গাছ থাকায় নাম হয় রোজ গার্ডেন। ভবনটি সজ্জিতকরণের কাজ সমাপ্ত হওয়ার আগে ব্যবসায়ী হরিদাস আর্থিকভাবে দেউলিয়া হয়ে যায়। 1937 সালে তিনি রোজ গার্ডেন প্যালেসটি খান বাহাদুর আব্দুর রশিদের কাছে বিক্রয় করে দিতে বাধ্য হন। প্রাসাদটির নতুন নামকরণ হয় রশিদ মঞ্জিল, যেটা কিন্তু এখনও প্রাসাদের গায়ে উপরে খোদিত আছে। আপনারা যদি ঘুরতে যান তাহলে অবশ্যই সেটা দেখবেন যে রশিদ মঞ্জিল নামে কিন্তু আছে। সো এইটার পিছনে কিন্তু আরও অনেক কারণ আছে। এটা সম্পূর্ণ একটা আত্মবিশ্বাস, বা উনি যে অপমানিত হয়েছে সেটার ফলেই কিন্তু এই রোজ গার্ডেনটা হয়ে থাকে। তো এইখানে আসলে রোজ গার্ডেন আগে ছিল রোজ গার্ডেন প্রাসাদ, যা এখন সংক্ষেপে সবাই রোজ গার্ডেন নামেই চিনে। সো বিংশ শতাব্দীর বাংলাদেশে এটি একটি ঐতিহাসিক প্রাচীন ভবন। এটি বাংলাদেশের রাজধানী ঢাকা শহরের টিকাতলি এলাকায় অবস্থিত একটি অন্যতম স্থাবর ঐতিহ্য। এই প্রাচীন ভবনটি বাংলাদেশের ঐতিহাসিক পুরাকীর্তি হিসেবে বাংলাদেশ সরকার কর্তৃক সংরক্ষিত।
বাংলাদেশের প্রত্নতত্ত্ব বিভাগ 1989 সালে রোজ গার্ডেনকে সংরক্ষিত ভবন ঘোষণা করে। দেশি বিদেশি পর্যটকদের নিকট এটি ঢাকার অন্যতম একটি দর্শনীয় স্থান। রোজ গার্ডেন 1970 থেকে নাটক ও টেলিফিল্ম শুটিং স্পট হিসেবে ব্যবহৃত হয়ে এসেছে। 1949 সালে এই ঐতিহাসিক ভবনে বাংলাদেশের ঐতিহ্যবাহী রাজনৈতিক দল আওয়ামী লীগের জন্ম হয়। 22 বিঘা জমির উপর স্থাপিত হয়েছিল এই রোজ গার্ডেন। ভবনটির মোট আয়তন 7,000 বর্গফুট, উচ্চতায় 45 ফুট। 6টি সুদৃঢ় থামের উপর এই প্রাসাদটি স্থাপিত। প্রতিটি থামে লতাপাতার কারুকাজ করা। প্রাসাদটির স্থাপত্য গ্রিক শৈলী অনুকরণ করা হয়েছে। এছাড়া বাগানটি সুদৃশ্য ফরোয়া, পাথরের মূর্তি ইত্যাদি দ্বারা সজ্জিত ছিল। মূল ভবনের দ্বিতীয় তলায় 5টি কামরা বা রুম আর একটি বড় নাচঘর আছে। নিচতলায় আছে 8টি কামরা বা রুম। রোজ গার্ডেন প্যালেসের পশ্চিম ও উত্তর দিকের দেয়ালের মধ্যবর্তী অংশে 2টি মূল ফটক আছে। প্রবেশ ও বহির্গমনের জন্য স্থাপিত পশ্চিম দিকের ফটক দিয়ে প্রবেশ করলে প্রথমে আসে একটি বিস্তীর্ণ খোলা প্রাঙ্গণ। এখানে মঞ্চের ওপর দারুয়া নারী মূর্তি স্থাপন রয়েছে। পূর্বাংশের মধ্যবর্তী স্থানে রয়েছে একটি আয়তাকার পুকুর। পুকুরের পূর্ব পশ্চিম পাশের মাঝামাঝি করে বাঁধানো পাকা ঘাট আছে। এর পূর্ব দিকে আছে পশ্চিমমুখী একটি দোতলা ইমারত, যা বর্তমান নাম রশিদ মঞ্জিল। রশিদ মঞ্জিলের প্রবেশপথের সামনের চত্বরে ইট ও সিমেন্ট নির্মিত একটি সুন্দর ফরোয়া রয়েছে। একটি 7 ধাপ বিশিষ্ট সিঁড়ি দিয়ে রশিদ মঞ্জিলের প্রথম তলায় যেতে হয়। এর সামনের দিকের মাঝামাঝি অংশের প্রতি কঠোর পাশাপাশি 3টি খিলান দরজা আছে। উপরের তলায় প্রতিটি খিলানের উপর একটি করে পোডিয়াম আছে। রোজ গার্ডেন ঘোরার পর যাওয়ার পথে যেহেতু টিএসসি পড়ে, তাই সেখানে চলে গেলাম চা খেতে। টিএসসিতে আমি অর্ডার করি তেঁতুল চা, যেটা কিনা অনেক ঝাল ছিল। তো আমি খুব একটা বেশি খেতে পারিনি, কারণ ঝালের কারণে আমার জিহ্বাটা জ্বলছিল, প্লাস আমার ঠোঁটগুলোও জ্বলছিল। যদি আমার মামাকে বলছিলাম যে একটু কম ঝাল দিই, তাও উনি বাড়িয়ে দিল। পরে আবার জিজ্ঞেস করে যে চিনি লাগবে কিনা, আমি বললাম না থাক, আমি আর খাবো না।